ঘরে এসে জুতো খুলতে খুলতে অনির্বাণ তার মাকে ডাকলো। মা, ও মা। আনি এলে? হ্যাঁ গো, কিছু খাবার আছে? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, দাঁড়া বেঁধে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইসের নাম শুনেই অনির্বাণ গলে গেল, কিন্তু এইমাত্র সে খেলে ফিরেছে। এখন যে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়াটা ঠিক হবে না তা অনির্বাণ জানে। তাই সে যেন বুকে পাথর চাপা দিয়ে বলে ওঠে, ফ্রেঞ্চ ফ্রাইস কেন গো, এখন তো খেলে ফিরলাম, এই সময়টা খাওয়ার ওইসব ঠিক হবে না। তুমি বরং তোমার ওই স্পেশাল ম্যাঙ্গো শেকটা করে দাও। সুজয়ের কথা শেষ হতে না হতেই সে দেখল তার মা তার সামনে এসে দাঁড়িয়েছেন। মা বলেন, বাবা, আমি কি ঠিক শুনছি? ছেলে আমার ফ্রেঞ্চ ফ্রাইজ নিকেট করছে? আরে রিজেক্ট করতে যাব কেন, জাস্ট এখন খেতে চাইছি না। খেলে এসে এরকম তেলের খাবার খাওয়া উচিত নয়। আর আমি জানি যে তুমি ইচ্ছা করে বলছো সব, মোটেও তুমি এখন ফ্রেঞ্চ ফ্রাইজ করতে না। এই কথাটা শুনে মায়ের মুখে হাসি ফুটে ওঠে, আর উনি হাসতে হাসতে ওনার ছেলেকে জড়িয়ে ধরেন। অনির্বাণও নিজের মায়ের কাছে আদর খায়। তারপর মা অনির্বাণের কপালে একটা চুমু খেয়ে বলেন, লাভ ইউ বেটা, চেঞ্জ করে আমি নিজে বানিয়ে দিচ্ছি। ইয়া লাভ ইউ টু মম। এই বলে অনির্বাণ চেঞ্জ করতে চলে যায়। ফ্রেশ হয়ে আসার পর অনির্বাণ যখন নিজের মায়ের হাতের ম্যাঙ্গো মিল্কশেক এনজয় করছিল, তখন মা জিজ্ঞাসা করেন, এই আর জয় এলো না কেন? জানোই তো ওর মনের অবস্থা এখন কেমন, তাই আজ আর ওকে বেশি বিরক্ত করিনি। আর এই গালকে নিয়ে আসিস, ওর প্রিয় লুচি আর বেগুন ভাজা বানাবো। ঠিক আছে মা। আর আজকের ম্যাচের কি হলো রে? আরে আর বলো না গো, জয় আজ খেলতেই পারিনি, 2-1 আমরা হেরে গেলাম। এ বাবা! হ্যাঁ গো, যে অত ভালো খেলে সে আজ 2টো অবধারিত গোল আর একটার পর একটা পাস মিস করেছে। সান্ত্বনা যে দিনই তা নয়, কিন্তু তার কোনো লাভ হয়েছে বলে তো আমার মনে হলো না। নেক্সট লেগটা নিজেই বলে দিল যে খেলতে পারবে না। এইভাবে বললে কি হবে বলো? ও যদি এরকম করে তাহলে আমরা জিতবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, কাল তুই ওকে নিয়ে আসিস, আমি কথা বলবো ওর সাথে। ঠিক আছে, দেখো কতটা কি বোঝাতে পারো। এই বলে অনির্বাণ তার মিল্কশেক শেষ করে তার গ্লাসটা ধুতে থাকলো। গ্লাস ধুয়ে যখন সে তার ঘরের দিকে যাচ্ছিল, তখন তার মা বললেন, আচ্ছা শোন, রিঠা ফোন করেছিল, একবার দেখে নিস কি বলছে। ও আবার কেন ফোন করেছিল? আমি বললাম যে আমার ম্যাচ আছে, বাড়িতে ফোন রেখে যাব। তো কি হয়েছে? একবার ফোন করেছে তো চুপচাপ গিয়ে রিং ব্যাক কর। আর যদি ওকে ফোন করা নিয়ে কিছু বলেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, যেদিন থেকে তুমি ওকে জেনেছো সেদিন থেকে নিজের ছেলেটাকে তো ভুলেই গেছো একেবারে। জানি না বিয়ের পর দুজনে মিলে কি করবে। এই বলে অনির্বাণ বিরক্ত হওয়ার ভান করে নিজের ঘরে চলে গেল, যা দেখে মা হেসে ফেললেন। মনে মনে অনির্বাণ খুব খুশিই হয় যখন এরকম কোনো সিচুয়েশন আসে। তার এই ভেবে খুব ভালো লাগে যে মায়ের কিংবা বাবার দুজনের পৃথাকে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। হবেই বা কেন, মেয়েটাও তো তেমনি, যেমন সুন্দর তেমনই প্রতিভাবান, সব দিক থেকে ভালো। যাকে ও কথা পরে হবে। একদিকে অনির্বাণ যখন পৃথার সাথে কথা বলতে ব্যস্ত, অন্যদিকে সুজয় তখন বাড়ি না গিয়ে তাদের বাড়ির কাছের একটা পুকুরের সামনে এসে বসেছিল। ওর মনে পড়ছিল আজকের ম্যাচের কথা। আজ ও যেন ছন্ন ছাড়া হয়ে খেলছিল। যে ফুটবল ওর কাছে জলের মতো মুখস্থ, সেই ফুটবল খেলাই আজ ওর কাছে সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। ও ভাবছিল
ওর টিমমেট তপন, বিনয়, সুভাষ আর বিশেষ করে অনির্বাণের দেওয়া এক একটা নির্ভুল পাস ও কিভাবে মিস করেছিল। দুটো অবধারিত গোল আজ ওর কারণেই হয়নি। হঠাৎই ওর এক এক করে মনে পড়তে থাকে ওর গ্রামের থাকাকালীন সময়ের কথা। অনেকবার বলার পর বললে ঠিক হবে না, অনেকবার অনুরোধ করার পর একবার সুজয়কে স্কুলের টিফিন ব্রেকে খেলতে নেওয়া হয়েছিল। সেই একবারই সুজয় দেখিয়ে দিয়েছিল যে ও কি জিনিস। ওই একবারেই সবাই বুঝে গেছিল যে সুজয় কতটা ভালো খেলতে পারে। সবাই ওর খেলা দেখে মুগ্ধ হয়ে গেছিল। সেদিন একাই ও গোলকিপার সহ 3 জনকে কাটিয়ে চিপ শটে গোল মেরেছিল। তারপর থেকে ওর সাথে কেউ বেশি কথা না বললেও খেলায় মাঝে মাঝে ওকে নিত। তারপর একদিন টিফিন টাইমে সিনিয়র ক্লাসের ছেলেদের সাথে ওদের একটা ম্যাচ হয়। ভালোই খেলছিল সুজয়। হঠাৎ করে ও লক্ষ্য করে যে 2-3 জন ছেলে ওকে অকারণে ফাউল করছে। রোগা লিকলিকে চেহারার সুজয় বড় বড় কনুইয়ের আঘাত সামলাতে পারছিল না। একবার সে বলেই ওঠে, কি ব্যাপার দাদা, তোমরা আমাকে এভাবে ফাউল করছো কেন? বেশ করছি, এগুলি তুই তাহলে চুপচাপ। সুজয় কিছু না বলে খেলায় মন দেয়। কিছুক্ষণ পর একটা গোলও দেয়, কিন্তু তারপরে যে আঘাত আসে তা আর সে নিতে পারে না। সজোরে একটা ল্যাং তাকে হুমড়ি খেয়ে গড়িয়ে পড়তে বাধ্য করে। চিল্লিয়ে ওঠে সুজয়। বাম দিকের কনুইয়ের অনেকটা ছড়ে গেছিল তার। সে রাগে উঠে ওই সিনিয়র ছেলেটার কাছে গিয়ে তার পেটে সজোরে একটা ঘুষি মারে। আর সেই দেখে সিনিয়র টিমের সবাই তার দিকে ছুটে আসে। ও আমাকে ওরকম ল্যাং মেরে ফেলে দিল কেন? একটা ছেলে ওকে ধাক্কা দিয়ে বলে ওঠে, ফুটবল খেলতে গিয়ে ল্যাং তো খেতেই হবে, এগুলো তুই ওকে মারবি আবার? অনেকক্ষণ ধরে দেখছি তোমরা ইচ্ছে করে আমাকে ফাউল করছো, তাই মেরেছি ওকে, বেশ করেছি। খেলা তোমার জন্মের মতো বুঝিয়ে দেবো। খেলতে নিয়েছে বলে বেশি বার বেড়েছে। এই বলে সিনিয়র ছেলেগুলো সুজয়কে মাটিতে ফেলে লাথি মারতে থাকে। 7-8টা লাথি মারার পর শেষে সেই ছেলেটা সুজয়ের বুকে জোরে একটা লাথি বসিয়ে ওখান থেকে চলে যায়, যাকে সুজয় মেরেছিল। এই ঘটনা চলাকালীন সুজয়ের দলের একটা ছেলেও ওকে সাহায্য করতে আগে আসেনি, বরং সুজয়কে মার খেতে দেখে তারা মুখ চেপে হেসেছিল। সিনিয়ররা চলে যাওয়ার পর তারাও সেখান থেকে চলে গেছিল সুজয়কে একা ফেলে রেখে। ছোট্ট সুজয় সেদিন বাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। মা তার ব্যথা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সুজয় আর তাদের সাথে খেলেইনি। এইসব ভাবতে ভাবতে সুজয় এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। সে এরকম অবস্থাতেই থাকতো যদি না একটা হাত তার কাঁধকে স্পর্শ করত। সে দেখলো তার কাঁধে হাত দিয়ে তার পাশে একটা ছেলে এসে বসেছে। ছেলেটি বলল, কিরে বাড়ি আসনি কেন? ইচ্ছা করছে না বাড়ি যেতে ভাই। তাহলে আমার বাড়ি চ। আজ থাকলে কাল আসবো। কাল তো তোকে আসতেই হবে, মা তোর জন্য ফেভারিট লুচি আর বেগুন ভাজা করেছে। মানে করবে কাল, তোর স্পেশালি নেমন্তন্ন, সেটাই বলতে এলাম আর কি। কাকিমা আমার। চুপ,
এখন কোনো কথা না বলে আমার বাড়ি যাও। কিন্তু কাকিমা আর বিজয়দার সাথে অলরেডি আমার কথা হয়ে গেছে। তুই আজ আমার বাড়ি থাকবি, কাল সকালে লুচি বেগুন ভাজা খেয়ে তারপর তোর বাড়ি আসবি। এখন যত দেখি। সুজয় তখন অল্প হেসে বলে, ঠিক আছে, কিন্তু একটু পরে। হ্যাঁ সে তুই একটু পরে চ না, সন্ধ্যের হাওয়াতে আমারও একটু পুকুরের ধারে বসতে ইচ্ছা করছে। এরপর দুজনে একে অপরের কাঁধে হাত রেখে পুকুরের ধারে বসে থাকে। পৃথার সাথে কথা বলার পর অনির্বাণ ঠিক করে যে আজ ও সুজয়কে ওর বাড়ি নিয়ে আসবে, যাতে ওর মনটা একটু হলেও ভালো থাকে। আইডিয়াটা পৃথাই ওকে দিয়েছিল, তাই ও আর সময় নষ্ট না করে বেরিয়ে গেছিল সুজয়কে আনতে। সুজয়দের বাড়ি অনির্বাণদের বাড়ি থেকে মোটেও দূর ছিল না, মাত্র 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। অনির্বাণ জানতো যে সুজয় ওর বাড়ি যায়নি, কিন্তু সুজয়ের মা আর দাদাকে সে এটা জানানোর জন্য ওদের বাড়ি গেছিল যে সুজয় আজ রাত ওদের বাড়িতে থাকবে, না হলে ওনারা চিন্তা করতে পারেন একেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন, তার ওপর সুজয় যদি একটা রাত বাড়ি না ফেরে তাহলে সেটা ওনাদের চিন্তার একটা বড় কারণ হয়ে উঠতে পারে। সুজয়ের বাড়ি থেকে বেরিয়ে অনির্বাণ সোজা বাড়ির কাছের পুকুরের সামনে চলে এসেছিল। ও জানতো যে সুজয়কেও এখানেই পাবে, পেলও তাই। আকাশের দিকে তাকিয়ে দুজনে গল্প করতে করতে তখন ভুলেই গেছিল যে এখন সন্ধে পেরিয়ে রাত নামতে চলেছে, তাদের বাড়ি ফিরতে হবে।